your daily dose of happiness. মহিষ পালন, যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক পরিকল্পনা, যত্ন এবং বাজার সংযোগ স্থাপন করা গেলে মহিষ পালন একটি লাভজনক উদ্যোগ হতে পারে। বর্তমানে দেশে মহিষ পালন একটি ঐতিহ্যবাহী পেশা হলেও আধুনিক পদ্ধতির ব্যবহার ও সরকারি সহায়তার মাধ্যমে একে আরও প্রসারিত করা সম্ভব। আমাদের দেশ হলো নদীমাতৃক দেশ, বিশেষ করে আমাদের দেশের দক্ষিণাঞ্চল, যেখানে মহিষ পালনের জন্য উপযোগী, কারণ এটি উপকূলীয় এলাকা ও জলাভূমিময়। তাই আর মহিষ তো তুলনামূলকভাবে কম পরিচর্যা এবং খাবার গ্রহণ করে জীবন ধারণ করতে পারে। এটি অন্যান্য গবাদি পশুর তুলনায় কম খরচে পালন করা যায়। কিছু উন্নত জাতের মহিষ থেকে অধিক পরিমাণে দুধ পাওয়া যায়, যা বাজারে বিক্রি করে ভালো আয় করা সম্ভব। এছাড়াও মহিষের মাংস তো চাহিদা বাড়ছে। মহিষ পালন গ্রামীণ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। বিশেষ করে নারী ও যুব সমাজের জন্য এটি একটি লাভজনক পেশা হতে পারে। মহিষ পালন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, কারণ এটি স্থানীয়ভাবে দুধ, মাংস ও অন্যান্য দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণ করতে পারে। উন্নত জাতের মহিষের প্রজনন ও পালনের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে। মহিষের রোগবালাই সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে ও সময় মতো রোগের প্রতিকার করে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। মহিষের দুধ, মাংসের জন্য একটি শক্তিশালী বাজার তৈরি করা প্রয়োজন। স্থানীয় চাহিদা পূরণ করার পাশাপাশি অন্যান্য অঞ্চলে বাজারজাতকরণের সুযোগ তৈরি করতে পারে। আর মহিষ পালনের আগ্রহী ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া এবং ঋণ সুবিধা প্রদান করে এই খাতকে আরও উৎসাহিত করা যেতে পারে। মহিষ পালন এর জাত উন্নয়নের জন্য গবেষণা করা প্রয়োজন। এতে করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হবে। মহিষ পালন হলো গ্রামীণ অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সর্বদাই। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং সরকারি সহায়তার মাধ্যমে এই খাতকে আরও উন্নত করা সম্ভব। এছাড়াও মহিষ পালন গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নকে সহায়তা করতে পারে। হ্যাঁ, আজকের রেডিও কলকাতার চাষবাস অনুষ্ঠানের আলোচিত বিষয় হল দুধ উৎপাদনে মহিষ পালনের সম্ভাবনা ও ভবিষ্যৎ। এ বিষয়ে বলবেন ডক্টর সুকান্ত বিশ্বাস, অধ্যাপক, প্রাণী চিকিৎসা সম্প্রসারণ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, মোহনপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর গান। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় থাকছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় দুধ উৎপাদনে মহিষ পালনের সম্ভাবনা ও ভবিষ্যৎ। এ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে বিশেষজ্ঞ হিসেবে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসা সম্প্রসারণ শিক্ষা বিভাগ, এখানকার অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস।
ডক্টর বিশ্বাস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুদের, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকের আমাদের বিষয় রেখেছি দুধ উৎপাদনে মহিষ পালনের সম্ভাবনা ও ভবিষ্যৎ। তো একটু যদি বিষয়ের শুরুতে আপনি প্রথমে বলেন যে আমাদের দেশ তথা রাজ্যের যে এই যে অবস্থা, এই যে দুধ উৎপাদন এবং মহিষ পালন, সেটা কতটা প্রাসঙ্গিক? ঠিক, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন পবিত্রবাবু। কারণ আমরা জানি প্রাচীনকাল থেকেই মহিষ পালন ভারতবর্ষের গ্রামীণ জীবন জীবিকা ও আধ্যাত্মিক ও দৈবিক খ্রিস্টীয় সৃষ্টির সহিত অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। মহিষ পালন আমাদের এশিয়া তথা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপকভাবে প্রতিপালন হয়ে আসছে এবং আমাদের এশিয়ার বিভিন্ন দেশ তথা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, চীন, এইসব দেশে কিন্তু ইহার আদি বাসস্থান। সঙ্গত কারণেই মহিষের যে গুণগত দিক, সেই দিক থেকে বিচার করে মহিষকে সাধারণত আমরা কালো সোনা বা ত্রিরত্ন বলে থাকি। কারণ মহিষ থেকে একাধারে যেমন দুধ, আবার মাংস এবং চাষের কাজে, তৎস গাড়ি টানার কাজে মহিষ ব্যবহৃত হয়। আমাদের ভারতবর্ষে মহিষের সংখ্যা প্রায় 110 মিলিয়ন, যা বিশ্বের মোট মহিষের সংখ্যার প্রায় 55%। আমরা জানি আমাদের ভারতবর্ষ দুধ উৎপাদনে প্রথম, এবং এই দুধ উৎপাদনের যে পরিমাণ 238 থেকে 39 মিলিয়ন টন, যার প্রায় 50%ই কিন্তু এই মহিষ থেকে আসে। সুতরাং আমাদের ভারতবর্ষের যে দুধ উৎপাদন বা প্রাণী পালন ভিত্তিক অর্থনীতিতে মহিষের যোগদান কতখানি আমরা সহজেই এর থেকে বুঝতে পারছি। কারণ আমি প্রথমেই যেটা বললাম যে মহিষ শুধুমাত্র দুধই দেয় না, মহিষ আমাদের মাংস উৎপাদনেও তার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগদান দেয়। কারণ আমাদের ভারতবর্ষ থেকে যে বৈদেশিক মুদ্রা বিভিন্ন রপ্তানি করে, বিভিন্ন দ্রব্য, প্রাণীজ দ্রব্য রপ্তানি করে যা উপার্জন হয়, তারও প্রায় 20 থেকে 22% কিন্তু এই মহিষের মাংস রপ্তানি করে আসে। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের দেশ তথা রাজ্যের প্রাণী পালন ভিত্তিক অর্থনীতির প্রেক্ষাপটে তথা দুধ উৎপাদনে মহিষ পালন কতটা প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ, তাই না? আর এর তো বিভিন্ন জাত রয়েছে, ঠিক। যদি সেগুলো বললে, এবং আমাদের যারা খামারি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তারা কোন জাতেরটা বেশি পালন করতে চাইছেন বা কোনটা বেশি উপকারী, লাভজনক কোনটা হয়? ঠিকই। আমরা আমাদের যে মহিষের বিভিন্ন প্রজাতি আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, তার মধ্যে প্রায় 10টি, অর্থাৎ মহিষের 10টি স্বীকৃত প্রজাতি কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে প্রাণী প্রজাতি বা মহিষ প্রজাতির চিহ্নিতকরণ সংস্থা ভারত সরকারের, তারা এই 10টি স্বীকৃত প্রজাতিকে কিন্তু মহিষের যে 10টি স্বীকৃত প্রজাতি আমরা বলতে পারি, তার মধ্যে মুরা, জাফরাবাদী, সুরতি, নীলি, রবি, ভেষনা, ভাদোয়ারি, নাগপুরি, মারাঠাওয়াড়া, পান্ধারপুরি, টোডা, এই জাতের যে 10টি স্বীকৃত জাতির মহিষ আমাদের কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে পশ্চিম ভারত এবং উত্তর ভারতে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। তবে তার মধ্যে দুধ উৎপাদক জাতি হিসাবে আমরা সবচেয়ে প্রজাতির মহিষ, অর্থাৎ হরিয়ানা বা দিল্লির এই আদি এলাকার মুরা জাতের মহিষ, গুজরাটের সুরতি, জাফরাবাদী জাতের মহিষ, আবার পাঞ্জাবের নীলি, রবি জাতের মহিষ কিন্তু দুধ উৎপাদনের জন্য খুবই বহুল প্রচলিত। তবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে আমরা দেখেছি যে মুরা ও সুরতি জাতের মোষ পালন প্রধানত আমাদের প্রাণী পালকরা করে থাকেন, এবং এটা দুধ উৎপাদনের জন্যই কিন্তু প্রতিপালন এরা করে থাকেন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি পশ্চিমবঙ্গের কথা বললেন, এবারে পশ্চিমবঙ্গের বাইরে কোন কোন জাত বেশি প্রচলন রয়েছে একটু বলতে পারেন? পশ্চিমবঙ্গের বাইরে অবশ্যই, যে আমি যেটা বললাম যে আমাদের উত্তর ভারত এবং পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্য, যেমন গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব, এসব জায়গায় যেমন মুরা জাতের মহিষ যেহেতু সবচেয়ে বহুল প্রচলিত, সেজন্য মুরা জাতের মহিষের আদি বাসস্থান কিন্তু হরিয়ানা, বিশেষ করে হরিয়ানার হিসার, রোহতক,
পাঞ্জাব, দিল্লি এইসব জায়গায় কিন্তু মুরা জাতের মহিষ খুব ব্যাপক হারে পাওয়া যায়। দুধের জন্য এরা পালিত হয়। এবং এই মুরা জাতের খাঁটি মুরা জাতের মহিষ সাধারণত রোহতক, হিসার, কার্নাল এবং গুরগাঁও জেলাতে পাওয়া যায়। এবং এই দ্বিতীয় যেটা বললাম যে সুরতি, সুরতি জাতের মহিষ, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের যে দুগ্ধ বিপ্লব বা দুধ উৎপাদনে যে বিপ্লব এনেছেন আমাদের আমুল ডেয়ারি ফার্ম, যেটা গুজরাটের আনন্দে অবস্থিত, তারা কিন্তু মূলত সুরতি জাতের মহিষের উপর নির্ভর করেই কিন্তু এই দুধ উৎপাদন এবং ওই আমুল ডেয়ারি চলছে। তবে এর আচ্ছা। পাশাপাশি আরো যেগুলো বললাম যে আমাদের নীলি রবি পাঞ্জাবে, মেহসানা একটি প্রজাতি আছে গুজরাটে, এটাও কিন্তু উত্তর এবং পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় দুগ্ধ উৎপাদনের জন্য খুবই ব্যাপকভাবে প্রতিপালন হয়ে থাকে। কারণ আমরা জানি যে মহিষ অনেকটা গরুর মতো, কিন্তু মহিষের দুধ উৎপাদন ক্ষমতা গরুর তুলনায় অধিক, এবং মহিষের দুধে গরুর দুধের তুলনায় ফ্যাট পার্সেন্টেজ বা চর্বির পরিমাণ দ্বিগুণ পরিমাণ থাকে। মহিষের দুধে, গরুর দুধের যেখানে চর্বির পরিমাণ 3.5 থেকে 4% থাকে, সেখানে মহিষের দুধে 7.5 থেকে 8.5-9% কিন্তু আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে মহিষের দুধ আমাদের দুগ্ধজাত বিভিন্ন যে উপজাত প্রক্রিয়াকরণ, অর্থাৎ ঘি, মাখন, পনির, ছানা, মিষ্টিজাত দ্রব্য তৈরির ক্ষেত্রে কিন্তু মহিষের দুধ উপযুক্ত এবং উৎকৃষ্ট। আমরা এটা কিন্তু সর্বজন প্রসিদ্ধ এবং বিদিত। আচ্ছা আচ্ছা, ডক্টর বিশ্বাস যদি একটু বলেন যে এই যে লাভজনকভাবে মহিষ পালন যে আমরা করব, তো এখানে সুষম খাবার হিসেবে কি দেব এবং কেমন পরিচর্যা পদ্ধতি অনুসরণ করলে আমাদের উপকার হবে, সুবিধা হবে? ঠিক। আমরা জানি যে উন্নত প্রথায় লাভজনক হবে যে কোনো প্রাণী পালন করতে গেলে তার খাবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং বিশেষ করে আমাদের গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে যে গরু মহিষের দুধ তার মুখে। অর্থাৎ কথাটির অর্থ হচ্ছে আমি আমার মহিষকে যেমন খাবার দেব সে সেই রকম দুধ আমাকে দেবে, বা খামারিকে হ্যাঁ সেই অবশ্যই, রকম। আমরা একটা অনুষ্ঠান করেছিলাম যে গরুর মুখে দুধ। ঠিক ঠিক, হ্যাঁ একদম হ্যাঁ, একদম ঠিক। তার তো মিনিংটা হলো যে যেমন খাবার দেবো তেমন দুধটা আসবে, তাই তো? একদম ঠিক কথা। তার মানে কি হুম। যে আমার খাবার দেওয়ার ক্ষেত্রে আমাকে সুষম খাবার দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। এবং সেই খাবার, যেহেতু মহিষের খামার বা যে কোনো প্রাণীর খামারে কিন্তু তার বড় খরচ হচ্ছে খাবারের পিছনে খরচ, অর্থাৎ সমগ্র খরচ যা হয় তার খাবারের পিছনে প্রায় তার 70% ব্যয় হয়। সেই জন্য সঙ্গত কারণে আমি যদি খাবারের খরচটা কমিয়ে আনতে পারি, অথচ সুষম পুষ্টিকর খাবার আমার মহিষকে দিতে পারি, তাহলে কিন্তু আমার খামার লাভজনক কিন্তু প্রতিপন্ন হবে। সুতরাং আমার উন্নত প্রথায় মহিষ পালন করতে যদি সুষম খাবার দিতে হয়, তাহলে সাধারণত আমরা বলি যে তার খাবারের যে উপাদান আছে তার 4/3 খড় এবং তন্তু জাতীয় খাবার দিতে হবে এবং 1 ভাগ দানা খাবার দিতে হবে। এবার এই 3 ভাগ যে খড় এবং তন্তু জাতীয় খাবার দেব, তার মধ্যে তন্তু জাতীয় খাবার অর্থাৎ ঘাস, সবুজ ঘাস। কারণ এই সবুজ ঘাস হচ্ছে আমার মহিষের খাবার খরচ কমিয়ে এনে অথচ পুষ্টিকর খাবার দিয়ে লাভজনক খামারিকরণের একটা অন্যতম বড় কিন্তু অবলম্বন। এবং এক্ষেত্রে সবুজ ঘাস আমাদের যেহেতু এখন জনসংখ্যা বৃদ্ধির কারণে মাঠ ঘাট সেইভাবে কিন্তু খালি পড়ে থাকে না, সেখানে আমাদের মূল খাদ্য ফসলই চাষ হয়। কিন্তু যদি মহিষ পালন, যেহেতু এটা লাভজনক প্রাণী পালনের ব্যবসা, তাই মহিষ পালন করে অধিক লাভ করতে গেলে কিন্তু সবুজ ঘাস চাষ করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা আমাদের প্রাণীপালক ভাই বন্ধুদের বলবো যে আপনারা সবুজ ঘাস, অর্থাৎ যেটা আমাদের বলে খারিফ সিজনের সবুজ ঘাস হচ্ছে জোয়ার, বাজরা, ভুট্টা, ওটস, এর পাশাপাশি কিছু যে বহুবর্ষজীবী ঘাস অর্থাৎ শঙ্কর নেপিয়ার, প্যারা ঘাস, গিনি ঘাস, এবং যেটা রবি সিজনের ঘাস বরবটি, বার্সিম, লুসান, এগুলো ঋতুভিত্তিক পর্যায়ক্রমে চাষ করে সেই সবুজ ঘাস কিন্তু আমাদের গবাদি পশুকে, আমাদের মহিষকে দিতে হবে। এবং তার আপনি বললেন পাশাপাশি যে ঋতুভিত্তিক, মানে বর্ষার সময় অন্যরকম, আবার গ্রীষ্মের সময় অন্যরকম, তাই তো? একদম একটু যদি বলে দেন সংক্ষেপে যে সিজন অনুযায়ী কিভাবে চেঞ্জ হবে। সিজন অনুযায়ী, যেমন খারিফ সিজনে আমি বলছি যে সবুজ ঘাস যেটা
আমরা খারিফ সিজনে সবুজ ঘাস হচ্ছে জোয়ার, বাজরা, ওট, ভুট্টা এই ধরনের ঘাস চাষ করতে হবে। আবার রবি সিজনে বরবটি, বার্সিম, লুসান এই ধরনের ঘাস চাষ করতে হবে। আবার এর পাশাপাশি সারা বছর ধরে কিছু ঘাস চাষ করা যায়। আমি বললাম যে হাইব্রিড নেপিয়ার বা শঙ্কর নেপিয়ার, প্যারা ঘাস, গিনি ঘাস এই ধরনের ঘাস চাষ করতে হবে। এবং আমাদের এই ধরনের ঘাসের বীজ কিন্তু আমাদের জেলা ভিত্তিক যে প্রাণী স্বাস্থ্য কেন্দ্র রাজ্য সরকারের এবং কৃষি বিজ্ঞান কেন্দ্র যে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের, তাদের কিন্তু সেখান থেকে বীজ বিনামূল্যে পাওয়া যায় এবং এই বীজ এনে সংগ্রহ করে চাষিরা চাষ করতে পারেন। এর পাশাপাশি আমাদের কল্যাণীতে যে ভারত সরকারের আঞ্চলিক ঘাস গবেষণা কেন্দ্র আছে, সেখান থেকেও কিন্তু সবুজ ঘাসের বীজ সংগ্রহ করে আমাদের মহিষ পালক ভাই বন্ধুরা কিন্তু সহজে চাষ করতে পারেন। কারণ আমি যদি আমার অধিক দুধ উৎপাদনশীল মহিষ যে প্রতিদিন 7-8 কেজি 10 কেজি দুধ দেবে, তাকে কিন্তু সবুজ ঘাস না খাওয়ালে আমি তাকে যেমন সুষম পুষ্টিকর খাবার কম খরচে দিতে পারবো না, এবং সেক্ষেত্রে আমার কিন্তু সে লাভের বড় অন্তরায় হবে। তবে এর পাশাপাশি সবুজ ঘাসের সহিত কিছুটা খড়, শুকনো খড়, সেটা নির্দিষ্টভাবে ছোট ছোট করে মেশিনে কেটে তাকে অন্তত জলে ভিজিয়ে, ইভেন তার সঙ্গে যদি যখন সবুজ ঘাসের একটা থাকে, বিশেষ করে গরমকালে অভাব থাকে, তখন সেই সময় কিন্তু ওই খড়কে একটু ইউরিয়া মিশিয়ে প্রক্রিয়াকরণ করে গুড় মিশিয়ে লবণ মিশিয়ে কিন্তু খাওয়ানো যেতে পারে। এবং তার পাশাপাশি যে সবুজ দানা মানে দানা খাবার, আমি যেটা বললাম যে সমগ্র খাবারের 4 ভাগের 1 ভাগ দানা খাবার খাওয়াতে হবে। তো বাজার চলতি দানা খাবার কিনে খাওয়ালে কিন্তু তার খরচ অনেক বেশি হবে। তো সঙ্গত কারণে যদি ঘরোয়া পদ্ধতিতে আমি আমার স্থানীয়ভাবে প্রাপ্ত যে বিভিন্ন উপাদান আছে, ভুট্টার গুঁড়ো, সর্ষের খোল কি বাদাম খোল, তিল তিসির খোল, তার সঙ্গে ধানের কুড়ো, মিহি কুড়ো যেটা, এবং তার সঙ্গে পরিমাণ মতো লবণ, ভিটামিন, খনিজ লবণ মিশিয়ে দানা খাবার যদি আমি তৈরি করে খাওয়াতে পারি, যে আমার সাধারণত নিয়ম হচ্ছে আমার মহিষ যদি 1 কেজি দুধ দেয় তাহলে অন্তত তাকে 200 থেকে 250 গ্রাম দানা খাবার খাওয়াতে হবে। সেই হিসাবে একটা মহিষ যদি 8 কেজি দুধ দেয়, অন্তত তাকে প্রতিদিন 1.5 থেকে 2 কেজি দানা খাবার খাওয়াতেই হবে। যেটা অবশ্য আমি যদি সবুজ ঘাস একটা পর্যাপ্ত মাত্রায় খাওয়াতে পারি, তাহলে দানা খাবার একটু কম হলেও আমার কিন্তু মহিষের দুধ উৎপাদনটা স্থিতিশীল থাকবে। তো এইভাবে কিন্তু আমার মহিষকে একটা পুষ্টিকর খাবার দিতে হবে তার দুধ উৎপাদন বজায় রাখার জন্য। এর পাশাপাশি আমি যেটা বলবো, আপনি যেটা বলেছিলেন যে কি ধরনের পরিচর্যা অনুসরণ করা উচিত, তো এক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের মহিষের একটা বড় সমস্যা হচ্ছে মহিষের গরম সহ্য করার ক্ষমতা খুব কম। সেই কারণে একটু পরিশ্রমে এবং গরমে কিন্তু দেখবেন মহিষের মুখে ফেনা উঠে যায়। মহিষের গায়ের রং সাধারণত কালো হয়, যার জন্য আমরা তাকে বলি কালো সোনা। মহিষের গায়ের ঘর্মগ্রন্থি একটু কম থাকে এবং লোম কম থাকে গরুর তুলনায়। সুতরাং এবং এই গরম সহ্য করা এবং এই মহিষের যে সমস্যা, তার জন্য কিন্তু মহিষ আবার 2 রকমের হয়। একটাকে আমরা বলি ওয়াটার বাফেলো, মানে জল মহিষ, আর একটাকে বলি কাদাযুক্ত মহিষ। অর্থাৎ কিছু মহিষ আছে এই গরমকালে যখন তারা গরম সহ্য করতে পারে না, তখন তারা কিন্তু জলে ডুবে তাদের থাকতে পছন্দ করে এবং তাদেরকে জলে রাখলে পরে তাদের কিন্তু দুধ উৎপাদন সেই সময় স্থিতিশীল থাকে। আবার কিছু মহিষ আছে গরম থেকে বাঁচতে তারা জল কাদায় গড়াগড়ি খায়, যাকে বলা হয় সোয়াম বাফেলো। তো সেই কারণে মহিষের ক্ষেত্রে বিশেষ করে যদি যে জায়গায় গরম বেশি পড়ে, সেখানে বিশেষ করে গরমকালে মহিষের ঘর বাড়ি একটু খোলামেলা হতে হবে, একটু উঁচু হতে হবে, মানে মিনিমাম তার উচ্চতা যেন 10 থেকে 12 ফুট হয়, এবং একটি পূর্ণবয়স্ক মহিষের জন্য মিনিমাম 8 বর্গমিটার জায়গা, তার বাছুরের জন্য অন্তত ন্যূনতম 4 বর্গমিটার, বকনা বাছুর এবং ছোট বাছুরের জন্য 2 বর্গমিটার জায়গা দিতে হবে। এছাড়া মহিষের ঘরে 5 ফিট পর্যন্ত আমি দেওয়াল দিয়ে, বাকিটাকে তার জালি দিয়ে আমাকে ঘেরা দিয়ে দিতে হবে যাতে হাওয়া চলাচল করে। প্রয়োজনে আমি যদি আমার সেখানে ফ্যানের ব্যবস্থা করতে পারি, বিশেষ করে অধিক দুধ উৎপাদনশীল মহিষ যারা দিনে 12, 14, 15 কেজি দুধ দেয়, তাদের ক্ষেত্রে ফ্যানের ব্যবস্থা করতে পারলে কিন্তু ভালো। তো সুতরাং মানে মহিষের ক্ষেত্রে তার পরিচর্যা ব্যবস্থা একটু আধুনিক এবং বিজ্ঞানসম্মত না করলে কিন্তু সেটা মহিষের দুধ উৎপাদনের ক্ষেত্রে একটা
সমস্যা হয়। সেই কারণে তার পরিচর্যা ব্যবস্থা একটু আধুনিক বিজ্ঞানসম্মত এবং উন্নত হওয়া বাঞ্ছনীয়। মানে একটু আমাদেরকে আপন আত্মীয় স্বজন আসলে যেমন ভাবি যে একটু পাখা দিয়ে দিই, ঠিক, একটু জলটা ব্যবস্থা করে দিই, ঠিক সেইভাবে আর কি, তাই তো? একদম একদম ঠিক বলেছে। আচ্ছা। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। কালো মানিক মহিষ জানি রোমন্থক প্রাণী, গরুর নিকটাত্মীয়, গরুর নিকটাত্মীয়, বলেন গুণী জ্ঞানী। কালো মানিক মহিষ জানি রোমন্থক প্রাণী, কালো মানিক মহিষ জানি রোমন্থক প্রাণী, গরুর নিকট আত্মীয়, বলেন গুণী জ্ঞানী। কালো মানিক মহিষ জানি রোমন্থক প্রাণী। গরুর দুধ অপেক্ষা এতে থাকে ফ্যাট বেশি, অধিক দুগ্ধ মুরাহ জাতে, খামারি হয় খুশি। গরুর দুধ অপেক্ষা এতে থাকে ফ্যাট বেশি, অধিক দুগ্ধ মুরাহ জাতে, খামারি হয় খুশি। সঠিক পরিকল্পনা ব্যবস্থাপনা চাই যে প্রশিক্ষণী, সঠিক পরিকল্পনা ব্যবস্থাপনা চাই যে প্রশিক্ষণী। কালো মানিক মহিষ জানি রোমন্থক প্রাণী, কালো মানিক মহিষ জানি রোমন্থক প্রাণী, গরুর নিকটাত্মীয়, বলেন গুণী জ্ঞানী। কালো মানিক মহিষ জানি রোমন্থক প্রাণী। গরু অপেক্ষা মহিষ পালন খরচ তুলনায় কম, গরু অপেক্ষা মহিষ বেশি রোগ প্রতিরোধ ক্ষম। গরু অপেক্ষা মহিষ পালন খরচ তুলনায় কম, গরু অপেক্ষা মহিষ বেশি রোগ প্রতিরোধ ক্ষম। মহিষ দুগ্ধ মাংস স্বাস্থ্যের উপকারী, স্বল্প শ্রমে পরিচর্যায় অধিক অর্থ করি। মহিষ দুগ্ধ মাংস স্বাস্থ্যের উপকারী, স্বল্প শ্রমে পরিচর্যায় অধিক অর্থ করি। বাসস্থান আরামদায়ক আর স্বাস্থ্যকর, মুখে দুগ্ধ তাই তো চাই সুষম খাবার। বাসস্থান আরামদায়ক আর স্বাস্থ্যকর, মুখে দুগ্ধ তাই তো চাই সুষম খাবার। লাভজনক মহিষ পালন ভেটেরিনারির পরামর্শ মানি। কালো মানিক মহিষ জানি রোমন্থক প্রাণী, গরুর নিকটাত্মীয়, গরুর নিকটাত্মীয়, বলেন গুণী জ্ঞানী। কালো মানিক মহিষ
বলেন গুণী জ্ঞানী, কালো মানিক মহিষ জানি রোমন্থ প্রাণী, কালো মানিক মহিষ জানি রোমন্থ প্রাণী, কালো মানিক মহিষ জানি রোমন্থ প্রাণী। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। এই যে গরুর দুধ এবং মহিষের দুধ, এদের মধ্যে একটু গুণগত পার্থক্য রয়েছে আপনি বলছিলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ, সেটার জন্য নিশ্চয়ই বাজারও নিশ্চয়ই নির্ভর করে, হ্যাঁ, একটু অবশ্যই। লাভজনক হবে কিনা বা কোনো অসুবিধা হবে কিনা, একটু যদি আলোচনা করেন এই বিষয়টা। হ্যাঁ, কারণ আমরা শুরুতেই বলেছিলাম আলোচনার যে মহিষের দুধে ফ্যাটের পরিমাণ অর্থাৎ চর্বির পরিমাণ গরুর দুধের থেকে বেশি থাকে। এবং আমাদের যে দেশীয় উন্নত জাতের মুরা, সুরতি, জাফরাবাদী জাতের মহিষ, এই মহিষের দুধে ফ্যাট পার্সেন্টেজ বা চর্বির হার 6 থেকে 9.5% থাকে, যেটা গরুর দুধে 3.5 থেকে 4% থাকে। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারি যে গরুর থেকে মহিষের দুধে কিন্তু চর্বি বা ফ্যাটের পরিমাণ দ্বিগুণ পরিমাণ। এর পাশাপাশি প্রোটিনও 4 থেকে 5% থাকে, যেটা গরুর তুলনায় একটু বেশি। গরুর দুধে 3 থেকে 4% প্রোটিন থাকে। আবার গরুর দুধের তুলনায় মহিষের দুধে কোলেস্টেরল কম থাকে। এখনকার বর্তমান স্বাস্থ্য সচেতন সমাজ ব্যবস্থায়, শহরীকরণ এর যুগে মানুষ স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে তারা কিন্তু বিভিন্ন হার্টের সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যা, যদিও দুধ একটি সুষম খাবার হওয়ার জন্য দুধ প্রায় বাচ্চা, বুড়ো এবং অসুস্থ রোগী এদের কিন্তু পথ্য। কিন্তু আবার পাশাপাশি যদি স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করি, সেক্ষেত্রে গরুর দুধের তুলনায় কিন্তু মোষের দুধে কোলেস্টেরলের পরিমাণ কম থাকার জন্য কিন্তু সেটা অনেক বেশি উপাদেয়। তবে আমি যদি চর্বি বা ফ্যাটের কথা বলি, কারণ যেহেতু দ্বিগুণ পরিমাণ চর্বি বা ফ্যাট গরুর দুধের থেকে মহিষের দুধে বর্তমান, সুতরাং সেক্ষেত্রে গরুর দুধের তুলনায় মহিষের দুধের যে থেকে বিভিন্ন যে দুগ্ধজাত প্রক্রিয়াজাত উপাদান, অর্থাৎ ছানা, পনির, যার থেকে আমাদের যে বিভিন্ন মিষ্টিজাত দ্রব্য তৈরি হয়, সেটা কিন্তু অনেক বেশি মহিষের দুধের ক্ষেত্রে সম্ভব। এই জন্য আপনি দেখবেন যে আমাদের বিশেষ করে বিভিন্ন যে দুগ্ধজাত দ্রব্য বা মিষ্টিজাত দ্রব্য যেখানে তৈরি হয়, সেখানে কিন্তু গরুর দুধের তুলনায় মহিষের দুধের চাহিদা অনেক বেশি। এবং বর্তমানে আমাদের রাজ্যে তো আমি বিভিন্ন যে খামারিরা যারা মহিষ পালন করছে ব্যবসায়িক ভিত্তিতে, তারা বলছেন যে আমাদের দুধের চাহিদা ব্যাপক ডাক্তারবাবু। এবং বিশেষ করে বিভিন্ন মিষ্টির দোকান, বিভিন্ন দুগ্ধজাত উপাদান যেখানে তৈরি হয়, সেখানে গরুর দুধের তুলনায় কিন্তু মহিষের দুধের দাম দ্বিগুণ এবং চাহিদাও অনেক বেশি। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে গরুর দুধের তুলনায় মহিষের দুধের লাভজনক বাজারীকরণে কিন্তু গুরুত্ব এবং তাৎপর্য অনেকটা বেশি। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, যারা পরে শুনতে শুরু করেছেন তাদের জন্য বলে দিই, আজকের আমাদের বিষয় দুধ উৎপাদনে মহিষ পালনের সম্ভাবনা ও ভবিষ্যৎ। আর এ নিয়ে আলোচনা করছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আমরা যে কথাই ছিলাম, আর আমাদের হাতে অল্প কিছুটা সময় রয়েছে, এই যে বর্তমানে দুধ উৎপাদনের জন্য যে বিশেষ যে গুণ সম্পন্ন এআই এবং A2 দুধের কথা যে প্রচলন আছে, তো এই যে ধারণার সহিত আপনাদের যে দুধের যে বাজারীকরণ, এটা কিভাবে নির্ভর করছে, কোন কোন জায়গায় সংযুক্ত রয়েছে? ঠিক, এটা একটা ভালো প্রশ্ন করেছেন পবিত্রবাবু। কারণ বর্তমানে একটা কথা আমি যেটা বললাম যে আমাদের শহরীকরণ ব্যবস্থা এবং স্বাস্থ্য সচেতন জনসমাজে এই A1 এবং A2 দুধের একটা কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। যদিও আমরা বিশেষজ্ঞ হিসাবে বলবো যে এই A1 এবং A2 দুধ কথাটা এটা একটা গুণগত বিচার্য বিষয়। অর্থাৎ A1 এবং A2 হচ্ছে গরু বা মহিষ এদের দুধের মধ্যে অবস্থিত একটি বিশেষ ধরনের বিটা কেজিন প্রোটিন, যেটা A2 প্রোটিন, যেটা একটু উন্নত মানের প্রোটিন, যেটা আমাদের স্বাস্থ্য সচেতন মানুষের ক্ষেত্রে অনেক সময় দুধ খেলে পরে কিছুটা হজমের সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে সঙ্গত কারণে A2 দুধের ক্ষেত্রে এই সমস্যাটা, মানে A2 প্রোটিন যে দুধে থাকে সেই দুধে কিন্তু এই সমস্যাটা হয় না। অথচ A1 দুধ, যার মধ্যে
আমি A1 প্রোটিন থাকে, সেই A1 প্রোটিন যুক্ত দুধ মানে তার মধ্যে A1 এবং A2 উভয় উপাদান থাকে। তবে এই ধরনের A1 দুধের ক্ষেত্রে কখনো 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 এই হজম সংক্রান্ত পাকস্থলীর সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়। সেই ধারণা থেকেই কিন্তু এই A1 A2 দুধের কনসেপ্ট বা ধারণা বর্তমানে শোনা যাচ্ছে চর্চায়। তবে এটা এখনো কিন্তু গবেষণার বিষয়বস্তু, এখনো সম্পূর্ণ বাজারিকরণ বা ব্যবসায়িক ভিত্তিতে কিন্তু এই ধারণা বা এই পন্থা সেইভাবে ব্যাপকভাবে কিন্তু আমাদের মধ্যে এখনো আসেনি। কারণ আমরা দেখছি যে আমাদের যে দেশীয় জাতের মহিষ, সে মুরা, জাফরাবাদী, সুরতি যাই বলুন, বা দেশীয় জাতের গরু সাহিওয়াল, গির, এতে কিন্তু এটা দেখা যাচ্ছে A2 প্রোটিনের আধিক্য বেশি। সুতরাং এই দেশীয় জাতের মহিষ বা গরুর দুধ খেলে কিন্তু এই সাধারণত এই হজম জাতীয় সমস্যা হয় না। কিন্তু উন্নত বিদেশি জাতের জার্সি হলস্টিন জাতের গরু দুধের ক্ষেত্রে যেহেতু সেটা A1 প্রোটিনযুক্ত দুধ হয়, তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখা দিলেও দিতে পারে। কিন্তু এটা কিন্তু এখনো একটা গবেষণালব্ধ বিষয়। তাই সঙ্গত কারণে কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু এখনো প্রচার বা প্রসারের ধারণায় কিন্তু এখনো আবদ্ধ নই। তবে এটা বলা যায় যে আমি বললাম যে মহিষের দুধ অপেক্ষাকৃত তার প্রোটিন বেশি, চর্বি ফ্যাটের পরিমাণ বেশি, এবং তার মধ্যে বেশ কিছু উন্নত মানের অ্যামিনো অ্যাসিড এবং কোলেস্টেরল কম থাকায় এটা কিন্তু যে পানীয় হিসাবে, দুগ্ধজাত পানীয় পথ্য, রোগীর পথ্য হিসাবে যেমন এটা অধিক গ্রহণযোগ্য, আবার তার পাশাপাশি বিভিন্ন দুগ্ধজাত উপাদান তৈরিতেও কিন্তু এর গ্রহণযোগ্যতা এবং লাভজনক দিকটা কিন্তু অবশ্যই কিন্তু সর্বজনবিদিত। আচ্ছা, বেশ। তাহলে আমাদের এই যে প্রাণী পালন করব সেখানে তো একটা বাধা, যে রোগ ব্যাধি রয়েছে, নানা রকমের সমস্যা রয়েছে। হুম। তো মহিষ পালনের ক্ষেত্রে এটা কি কোনো ব্যতিক্রম? নিশ্চয়ই নয়। না, তো কি কি অবশ্যই। সাবধানতা নেবো আমরা রোগ ব্যাধির ক্ষেত্রে, এবং কি কি আসতে পারে, কোন সিজনে কোনটা আসতে পারে, একটু যদি বুঝিয়ে বলেন সংক্ষেপে। ঠিকই। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনি তো প্রথমে বললেনই যে রোগ ব্যাধি আমাদের গরু মহিষ পালনের একটা বড় অন্তরায়, এবং মহিষ পালন তো তার ব্যতিক্রম নয়। এবং আমরা আলোচনা করলে দেখি যে মহিষ পালনে বিভিন্ন সংক্রামক রোগ ব্যাধি গরুর ক্ষেত্রে যেমন হয়, মহিষের ক্ষেত্রে দেখা যায়। এবং সংক্রামক ব্যাধির ক্ষেত্রে 3 ধরনের সংক্রামক ব্যাধি আমরা মহিষে দেখতে পাই। একটা হচ্ছে ভাইরাস ঘটিত, একটা ব্যাকটেরিয়া ঘটিত, আর একটা পরজীবী ঘটিত। এবং আমরা দেখেছি যে তুলনামূলকভাবে গরুর তুলনায় মহিষের কিন্তু কৃমির সংক্রমণের সম্ভাবনা বেশি। তাই আমরা প্রথমেই বলি যে মহিষের ক্ষেত্রে শীত, গ্রীষ্ম, বর্ষা 3 ঋতুতে নিয়মিত কৃমির ওষুধ নির্দিষ্ট মাত্রায় খাওয়াতেই হবে। এর পাশাপাশি যে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত যে বিভিন্ন সংক্রামক রোগ আছে তার মধ্যে অন্তত খুরাই, মানে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটা খুবই মহিষের ক্ষেত্রে একটা বড় সমস্যা, এটা একটা ভাইরাস ঘটিত রোগ হওয়ার জন্য এর টিকাকরণ আবশ্যক। সাধারণত আমরা বলি যে কৃমির ওষুধ খাইয়ে শীত, গ্রীষ্ম, বর্ষা ঋতুর আগে 7 দিন পরে খুরাই রোগের টিকা দিতে হবে, এবং বছরে 2 বার দিতে হবে। এবং এর পাশাপাশি যে গলাফলা এবং পচামিনা, যাকে বলে হেমোরেজিক সেপ্টিসিমিয়া এবং ব্ল্যাক কোয়াটার রোগ, এই রোগের টিকা, এটা দুটো ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সেই জন্য এদেরও টিকাকরণ পাওয়া যায়। এবং এই রোগগুলি হলে পরে মহিষের দুধ উৎপাদন ব্যাহত হবে, এবং সেটা দেখা যাবে যে এটা লাভজনক ব্যবসার ক্ষেত্রে বড় অন্তরায়। তাই আমরা বলি যে খুরাই রোগের টিকা এবং গলাফলা পচামিনা রোগের টিকা আলাদা করে বা একসঙ্গে দেওয়া যায়। খুরাই রোগের টিকা আলাদা করে দিলে পরে বছরে 2 বার, আর গলাফলা পচামিনা রোগের টিকা প্রতি বছর 1 বার কৃমির ওষুধ একটা নির্দিষ্ট মাত্রায় খাইয়ে তারপরে দিতে হবে। আর তার পাশাপাশি আরো কিছু রোগ ব্যাধি আছে, যেমন পালান প্রদাহ বা ব্রুসেলোসিস বা সংক্রামক গর্ভপাত। এগুলো কিন্তু সঠিক বিজ্ঞানসম্মত পরিচর্যা এবং আধুনিক পদ্ধতিতে যদি আমি ব্যবসায়িক ভিত্তিতে সুষম পুষ্টিকর খাবার দিয়ে তার পরিচর্যা করে মহিষ পালন করি, তাহলে কিন্তু বিশেষ রোগ ব্যাধি আমাদের মহিষের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না। বর্তমান সময়ে যে আর্থিক অবস্থা, তো সেখানে তো বেশি পুঁজি আমরা ব্যবহার করতে পারছি না এই পালনের ক্ষেত্রে। তো কেমন ভাবে পুঁজির ব্যবহার করতে হবে, বা কোথায় গেলে একটু প্রশিক্ষণ পাবো, তাহলে আমাদের কম পুঁজিতে হয়তো সেই কাজটা করা যাবে। একটু তো সহযোগিতা প্রয়োজন, সেই প্রশিক্ষণের মাধ্যমে নিশ্চয়ই পাওয়া যাবে। তো সেটা একটু আলোচনা করেন যে কোথায় যাবো আমরা। হ্যাঁ, অবশ্যই এটা ঠিকই প্রসঙ্গ। কারণ উন্নত প্রথায় মহিষ পালন করতে গেলে
প্রথমত আমার সঠিক জ্ঞান, দক্ষতা এবং পুঁজি অবশ্যই দরকার। সুতরাং প্রথমে যেটা প্রয়োজন, যে আধুনিক বিজ্ঞানসম্মত বা লাভজনক পদ্ধতিতে মহিষ পালন করতে গেলে আমার যে জ্ঞান, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কিভাবে পালন করা হবে তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ভাবে রাজ্য সরকারের উদ্যোগে জেলা স্তরীয় প্রাণী চিকিৎসা কেন্দ্র, আমাদের ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং সর্বোপরি আমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় গবেষণা সম্প্রসারণ খামার অধিকরণের উদ্যোগে কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রাণী পালকদের প্রশিক্ষণ দিয়ে থাকি, হাতে কলমে কর্মদক্ষতা তৈরি করার জন্য। তো যদি কোনো উৎসাহী মহিষ পালক বা বেকার যুবক যুবতী তারা যদি মহিষ পালনে উদ্যোগী হয়, তাহলে অবশ্যই তারা স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র কি জেলা স্তরীয় প্রাণী স্বাস্থ্য কেন্দ্র রাজ্য সরকারের বা আমাদের যদি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন, তাহলে কিন্তু এই সংক্রান্ত প্রশিক্ষণ এবং দক্ষতা অর্জন করতে পারেন। এবং এর পাশাপাশি যখন সেই দক্ষতা অর্জন করার পরে যদি পুঁজির প্রয়োজন হয়, তাহলেও কিন্তু আমাদের ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের প্রাণী স্বাস্থ্য দপ্তরের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে বিভিন্ন জেলা স্তরীয় রাজ্য স্তরীয় কেন্দ্র আছে, সেখান থেকে রাষ্ট্রীয় গোকুল মিশন, ন্যাশনাল লাইভস্টক মিশন এবং আরো যে বিভিন্ন স্টার্ট আপ উদ্যোগের মাধ্যমে কিন্তু পুঁজির সহায়তা কিন্তু প্রদান করে স্বনির্ভরতার লক্ষ্যে আমাদের প্রাণী পালকদের কিন্তু সহায়তা করা হয়। এবং যদি কোনো ইচ্ছুক প্রাণী পালক ভাই বন্ধুরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং যোগাযোগ করে সঠিক প্রশিক্ষণ পরামর্শ নিয়ে এবং তারপরে যে আর্থিক সহায়তার বিভিন্ন দিক, সেটা আমাদের বিভিন্ন যে প্রকল্প আছে সেখান থেকে কিন্তু সহজে পেয়ে সে একটা স্বনির্ভরতার দিশা অর্জন করতে পারেন বলে আমার বিশ্বাস। অবশ্যই অবশ্যই। তো তাহলে আমরা আজকে আলোচনা এখানে শেষ করব। তো আজকে আমাদের বিষয় ছিল যে দুধ উৎপাদনে মহিষ পালনের সম্ভাবনা ও ভবিষ্যৎ, এ নিয়ে আলোচনা করছিলেন পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মোহনপুরের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসা সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর সুকান্ত বিশ্বাস। ডক্টর বিশ্বাস, আপনাকে অনেক ধন্যবাদ ও নমস্কার।